সবাইকে আর একটা জয়মূল্যবাসী। আমি আমার কথা রাখার আগে আমাদের যে ক্রান্তিকারী মহাপুরুষরা ছিলেন, বাবা সাহেব আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, রবিদাস, গুরুচাঁদ ঠাকুর, তাদেরকে আমি মূল্যবাসী অভিনন্দন জানাই এবং আপনাদের সবাইকে মূল্যবাসী অভিনন্দন জানাই। সাথে আজকে যে ভারতের বিদ্যার্থী ছাত্রা প্রকোষ্ঠ এবং রাষ্ট্রীয় মূল নিবাসী মহিলা সংঘ যে 11 মার্চ আলিপুরদুয়ার থেকে মিটিং সত্র চালিয়ে এসেছে, এখন আপনাদের হাওড়া জেলার উলুবেড়িয়া আজকে সমর্পণ। এই যে ভারতের বিদ্যার্থী ছাত্রা প্রকোষ্ঠ এবং রাষ্ট্রীয় মহিলা সংঘ এই যে শাখা সংগঠন তৈরি হয়েছে, এটা কেন হয়েছে, এটার উদ্দেশ্য কি? বামসেপ এবং ভারত মুক্তি মোর্চার এটা একটা শাখা সংগঠন। বামসেপ কারা লড়ছে? বামসেপ হচ্ছে যারা চাকরিজীবীরা রয়েছে, তারা এই সংগঠনটাকে চালাচ্ছে। ভারত মুক্তি মোর্চার মধ্যে সব রকমের শাখা রয়েছে, আর সেটা সব শাখার প্ল্যাটফর্ম ভারত মুক্তি মোর্চা রয়েছে। কারণ আমাদের ভারতে যদি দেখি 50% পুরুষ এবং 50% মহিলা রয়েছে। তো এটা ভেবে আমাদের যে বামসেপের অধ্যক্ষ ওয়ামেন মেসরাম সাহেব রয়েছেন, তো উনি ভাবলেন যে পুরুষ একাই লড়লে চলবে না, মহিলাদেরকেও লড়তে হবে। 50% পুরুষরাও লড়বে, সঙ্গে 50% মহিলাও লড়বে। কারণ সব থেকে গোলামিতে মহিলারাই রয়েছে। কি রকম গোলামিতে রয়েছে? এক বাবা মার গোলাম, যখন বড় হয় তখন কি, যখন বিয়ে হয় তখন স্বামীর গোলাম। তাহলে দুটা গোলাম হলাম, তো একটা গোলাম হলাম। তো আমাদের যে পুরুষরা রয়েছে তারা কাদের গোলাম? ব্রাহ্মণদের গোলাম। তাহলে আমরা ডাবল গোলাম। তাহলে লড়াইটা কাদের বেশি করতে হবে? মহিলাদের করতে হবে। কারণ এই যে লড়াই, সেই লড়াই আমাদের আত্মসম্মান, স্বাভিমানের লড়াই। এটা লড়াই ছোটখাটো লড়াই নয়। আজকে যে আমাদের ভারতের যে সমস্যা, এই সমস্যা যে নির্মাণ হয়েছে, এগুলো কি সমস্যাগুলো কি রয়েছে? গরিবী, ভুকমারি, আতঙ্কবাদ, বলাৎকার, রেপ। এগুলো কাদের মধ্যে হচ্ছে? কোন সমাজের মধ্যে হচ্ছে? আমাদের এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, যারা ধর্ম পরিবর্তিত লোক রয়েছে, খ্রিস্টান, জৈন, শিখ, বুদ্ধিস্ট, এরা আমাদের সমাজের মধ্যেই এই ভুকমারি, গরিবী, আতঙ্কবাদ, রেপ, বলাৎকার হচ্ছে। তো আমাদের কি করতে হবে? লড়তে হবে। আমরা যে লড়বো, কিভাবে লড়বো? আমাদের সমস্যা রয়েছে, আমরা যদি সেই সমস্যাকে আমরা এখন কি করছি, যে আমাদের জাতি আছে, তো আমরা জাতির আধারে, আমাদের জাতির মধ্যে যে যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু আমরা লড়াই করছি, সংগঠন বানাচ্ছি। তো যতক্ষণ আমাদের সমস্যা থাকবে ততক্ষণ সংগঠন, আর যতক্ষণ আমাদের সমস্যা যদি শেষ হয়, জাতির সমস্যা যদি শেষ হয়, সংগঠন শেষ। তাহলে আমাদের যে সমস্যা, এটা রাষ্ট্রব্যাপী সমস্যা, আমাদের এক জাতের নয়, আমরা এই হাওড়া জেলার নয়, এই পশ্চিমবঙ্গের নয়, পুরো ভারতবর্ষের। তাহলে আমাদের 6743টি জাতি রয়েছে। তাহলে 6743টি জাতি মিলে আমাদের লড়াই লড়তে হবে। আমরা যদি বলি আমি মুসলিম রয়েছি, আমি এসসি রয়েছি, আমি এসটি রয়েছি, এইভাবে লড়াই করলে তাহলে আমাদের একা একাই পিটুনি হবে। তাহলে একা একাই পিটুনি খাওয়ার থেকে আমাদের কি একসঙ্গে জোট করে লড়াই করতে হবে। কারণ একটা আঙ্গুল দিয়ে যদি আমি আঘাত করি, তাহলে আপনার ব্যথা লাগবে? ব্যথা লাগবে না।
তো আমি যদি মুঠি দিয়ে যদি মারি ব্যথা লাগবে নিশ্চয়। তাহলে আমাদের কি সংগঠন একসঙ্গে মিলে সংগঠনের সাথে আমাদের লড়াই করতে হবে। এখন যে আমাদের বর্তমান অবস্থা সেটা আমাদের পরিবর্তন করতেই হবে। কারণ এখন যে আমরা আজাদি যে পেয়েছি আমাদের সেটা মহাপুরুষের দেন। আমাদের মহাপুরুষ যারা ছিলেন তারা কিন্তু শিক্ষিত ছিলেন না, এডুকেটেড ছিলেন না। জ্যোতিরাও ফুলে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তারা এডুকেটেড ছিলেন না। তারা আত্মসম্মানের লড়াই করে গেছে। কিন্তু আমরা এখন এডুকেটেড হয়েও আমরা আমাদের আত্মসম্মান বোধ আমরা হারিয়ে ফেলেছি, আমরা বুঝতে পারছি না। যখন জ্যোতিরাও ফুলে যখন তার বন্ধুর বাড়িতে গিয়েছিল তখন জ্যোতিরাও ফুলে একজন নিজ জাতির এসসি জাতির লোক ছিলেন, ওবিসি জাতির লোক ছিলেন, ঠিক আছে। তো যখন জিজ্ঞাসা করা হলো নাম জাতি জিজ্ঞাসা করা হলো, তো যখন বললেন যে নিচু জাত বা ওবিসির, তখন তাকে কি করা হলো, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। আমাদের সমাজের লোক তাকে দেখে হাসছে। তো জ্যোতিরাও ফুলে বললেন যে আমাকে ধাক্কা দিয়ে ফেললো, আপনারা হাসছেন, আপনাদের অপমান বোধ হচ্ছে না? তো সমাজের লোক কি বললো যে অপমান জিনিসটা কি, সেই অপমান কথার অর্থ জানে না আমাদের সমাজ। তো তিনি ভাবলেন যে আমার সমাজ এখন অপমান কি জিনিস, এটার পরিভাষা কি সেটা জানেন। সেটার জন্য তিনি শিক্ষা দেওয়ার শুরু করলেন। কারণ তখন তো আমাদের সমাজ শিক্ষার অধিকার ছিল। তো ওনার যে স্ত্রী রয়েছে সাবিত্রীবাই ফুলে, তো ওনাকে প্রধান শিক্ষিকা হিসাবে গড়ে তুললেন। তো উনি হচ্ছেন আমাদের সমাজের প্রধান শিক্ষিকা। আর উনি শিক্ষা গ্রহণ করেছেন, উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেই আজ আমরা মহিলারা কি করতে পারছি, শিক্ষা গ্রহণ করতে পারছি। তাহলে আমাদের এই যে এখন যে আমরা শিক্ষা পাচ্ছি, তাহলে সেই শিক্ষা আমাদের মহাপুরুষরা করে গেছিলেন, আন্দোলন করে গেছিলেন জন্য আমরা কি বেনিফিটটা পেয়েছি। তাহলে আমাদের কি করা দরকার, যে আমরা যেটা বেনিফিট পেয়েছি আমাদের যে সন্তানরা রয়েছে, পরবর্তী নেক্সট জেনারেশন রয়েছে, তাদেরকে দেওয়া উচিত। কারণ আমি এখন যে আমি শিক্ষাটা পেয়েছি, আপনারা যেটা শিক্ষা পেয়েছেন সেটা কি মহাপুরুষের দেন, সমাজ আমাকে দিয়েছে। তাহলে সমাজের কাছে আমি কি উধার আছি, তাহলে সমাজকে ফিরিয়ে দিতে হবে। এখন আমরা যদি না করি, তাহলে আমাদের যে সমস্যা তৈরি হচ্ছে, যে সমস্যাগুলো আসছে, তাহলে ভয়ানক। কারণ এখন এক এক করে সব খতম হয়ে যাচ্ছে, শিক্ষা খতম হয়ে যাচ্ছে, ধন সম্পত্তি খতম হয়ে যাচ্ছে। ভারতকে এক সময় বলা হতো সোনার চিড়িয়া। যখন বুদ্ধাকাল ছিল, বুদ্ধাকালে তখন আমাদের ভারতবর্ষ কি ছিল, মাতৃতান্ত্রিক দেশ ছিল। আমাদের দেশের রাজা ছিল মায়েরা তখন দেশকে চালাতো, কৃষি প্রধান দেশ ছিল। কিন্তু এখন পিতৃতান্ত্রিক দেশ হয়েও এখন আমাদের কি কোনো পিতা কি বা পুরুষকে রাজা হয়েছে দেখেছেন? হয়নি। কারণ আমাদের সমাজে যে একটা কি পোকা বলে এটাকে, যারা ধানের খেতে থাকে মাজরা, সেই মাজরা যে আছে, সেই মাজরাগুলো কারা?
যে আর্য ব্রাহ্মণ রয়েছে, আর্য রয়েছে, তো এখন আমরা এক কথায় বলি ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ আমাদের দেশটাকে চুষে চুষে খাচ্ছে। ঘোকলা করে দিয়েছে অলরেডি, এখন জাস্ট অল্প এই ভিতরটা শেষ করে দিয়েছে, ঢাকা আছে, একটু নাড়া দিলেই শেষ। তো এখনো যদি আমরা জাগ্রত না হই তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের লড়াই করা উচিত। আর এই কারণে ব্রাহ্মণ কি করেছে? জাতিতে ভাগ করেছে, জাতিতে ভাগ করে ধর্ম থুপিয়ে দিয়েছে। এখন জাতি কাদের মধ্যে হয় জানেন আপনারা? জাতি কাদের মধ্যে হয়? একটা মহিলা আর পুরুষ, এটা হচ্ছে মানুষ জাতি। আর জাতি কাদের মধ্যে হয়? জানোয়ারদের মধ্যে হয়। একটা যদি বাঘ এখানে গর্জন করে তাহলে আমরা কি তার গর্জন শুনে আমরা কি করতে পারবো যে এটা কোন জানোয়ারের আওয়াজ? কোন হাতি যদি এখানে ধান খেতে এসে যদি পটি করে যায় তাহলে আমরা কি চিনতে পারবো এটা হাতির পটি? কিন্তু মানুষ যদি এখানে পটি করে দিয়ে যায়, আপনি বুঝতে পারবেন কোন জাতের? বুঝতে পারবেন? পারবেন না। কারণ এই আমাদেরকে জাতিতে ভাগ করে আমাদের সমাজ নিজে নিজে লড়াই করছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে শত্রু রয়েছে, আমাদের শত্রুকে বন্ধুকে তাহলে আমাদের জানতে হবে। কারণ বাবা সাহেব আম্বেদকর এটাই বলেছেন যে যে সমাজ আমার ইতিহাস জানে না সে সমাজ তার ইতিহাস নির্মাণ করতে পারে না। কারণ তাহলে আমাদের বন্ধু জানতে হবে, শত্রুকে সেটা জানতে হবে। আর এই বামসেব সংগঠন যে রয়েছে সে শত্রুকে নির্দেশ করেছে যে ব্রাহ্মণ আমাদের শত্রু রয়েছে। তার ব্যবস্থা আমাদের ব্যবস্থাটাকে খতম করছে, খতম করে দিয়েছে সব। আমাদের যে ভারতবর্ষ 4টি পিলারে চলে, ন্যায়পালিকা, কার্যপালিকা, বিধায়িকা, মিডিয়া, এই 4টি পিলারে ব্রাহ্মণ কবজা করে রয়েছে। আপনি যেখানেই যান, অফিসে যান, সব এ গ্রেড তারা রয়েছে। আর নিচে ডি গ্রুপ, সি গ্রুপ যত রয়েছে সেটা আমাদের সমাজের। আর যারা আমাদের সমাজের লোক রয়েছে একটু হাই র্যাঙ্কের, তারা আমাদের সমাজকে কি করছে? ভুলে গেছে। ওরা ভাবছে আমি নিজের যোগ্যতায় পেয়েছি। কারণ সেটা তো আমার মহাপুরুষের দেন। কারণ এখন যে আমাদের সমাজ না বোঝে, এখন এত হওয়ার পরেও যদি না বোঝে আমাদের সমাজ, আমাদের শত্রুকে এটাকে যদি চিনতে না পারে, তাহলে পরবর্তীতে আরো ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে অনেক বিদ্যার্থী রয়েছে, ছাত্র রয়েছে, তারা ছাত্ররা রয়েছে, এরা পড়াশোনা করছে। তো এটা কিসের জন্য পড়াশোনা করছে? শিক্ষার জন্য। আমার ভালো পোস্ট হোক, আমার ভবিষ্যৎ ভালো হোক। আমাদের বাবা মা কি করে? এটাই চান যে আমার ছেলে মেয়ে ভালো থাকুক, ভালো জায়গায় যাক, পড়াচ্ছে। কিন্তু যারা ব্রাহ্মণ রয়েছে তারা আমাদের কি করছে? ইভিএম মেশিন ভোট দিয়ে কি করছে? আমাদের ভবিষ্যৎ নির্মাণ করছে। আর এই কারণে আমাদের ছেলেমেয়েরা তাদের ব্রাহ্মণের হাতে আমাদের ভবিষ্যৎ রয়েছে। কিন্তু এটা যদি আপনারা বদলাতে চান তাহলে লড়াই করতে হবে। কারণ সংগঠন এমন একটা জিনিস যে বললাম না যে একটা আঙ্গুলে কিচ্ছু হয় না, আমি যদি মুঠি দিয়ে মারি তাহলে এটাতে শক্তি রয়েছে। তো সংগঠনে সেরকম সংগঠনের শক্তি রয়েছে।
এখন আমরা জানতে পেরেছি যে আমাদের শত্রু ব্রাহ্মণ। তা এখন আমাদের যেটা আন্দোলন, যেটা আমাদের যেটা এখন আমরা আন্দোলন করছি, কি করতে হবে সেটা আমাদের জানা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে সমাজ রয়েছে আমাদের সমাজকে জাগ্রত করতে হবে। প্রাচীন ভারতে যে মহিলারা আন্দোলন করেছিল, সেই বুদ্ধাকালে এই মহিলারা আন্দোলন করেছিল বলেই আজকে আমরা আজাদি পেয়েছি। আর তখন মাতৃসত্তা দেশ হয়ে গেল, মাতৃতান্ত্রিক দেশ গড়ে উঠেছিল। আর এখন পিতৃতান্ত্রিক দেশ হয়েও আমাদের কি করতে হচ্ছে, আমরা গোলামিতে রয়েছি। তাহলে এটা একটা ভাবার বিষয় রয়েছে। আর আমরা যদি সংগঠনের সাথে যদি আমরা যদি না লড়ি, তাহলে যে আমাদের জেনারেশন আসছে তাদের আমরা কি কান্না শুনতে পারবো। সংগঠনে কি হয়, শক্তি থাকে। কারণ আপনাকে যদি আমি বন্দুক থেকে গুলিটা যদি আমি বের করে যদি আপনাকে মারি, আপনার আঘাত লাগবে? আঘাত লাগবে। আর যদি বন্দুকের মধ্যে যদি গুলিটা ঢুকিয়ে আপনাকে মারি, আপনি মরে যাবেন। তাহলে আপনাদেরকে গুলি করতে হবে না, শুধু বলি চালাতে হবে, মুখের ভাষাটা চালাতে হবে, বলার কাজ করতে হবে। কারণ আমাদের সমাজের লোক কম বলে। সবার মনে দুঃখ থাকে, ঠিক আছে, সবার মনে দুঃখ থাকে, কিন্তু কি করে না, প্রকাশ করে না। সব থেকে দুঃখ মহিলাদের হয়। কারণ জানেন কেন হয়? আপনি এখন দুঃখ পাচ্ছেন, আপনার স্বামী অত্যাচার করছে বা আপনার পরিবারে আপনাকে কেউ টর্চার করছে, তাহলে সেটা কিসের জন্য হচ্ছে? সমাজ ব্যবস্থার জন্য হচ্ছে। আমাদের যদি সমাজ ব্যবস্থা যদি ঠিক থাকে, আমাদের সমস্যা নির্মাণ হবে না। সবার মধ্যে যদি সমানতা থাকে, আমাদের সমস্যা নির্মাণ হবে? নির্মাণ হবে। এখন যেটা সমস্যা, সেটা আমাদের কি মানসিক গোলামে পরিণত করে দিয়েছে। আবার সবাই মানসিক গোলামি ভাবে আমরা জীবনযাপন করছি। তা আমাদের সমাজকে জাগ্রত করতে হবে। যখন বুদ্ধা আম্রপালির কাছে গেল, তো আম্রপালি কি গল্প করছিল। তো আম্রপালি ছিলেন একজন, নাচ করতেন তিনি হোটেলে, এখন যেমন হোটেল রয়েছে, নাচ করত। তো ওখানে তিনি যেতেন বুদ্ধা। তো বুদ্ধা বললেন, আম্রপালি বললেন যে মহিলারা ভোগ বস্তুর কি হচ্ছে, একটা ভোগ বস্তুর জিনিস হয়েছে। তো বুদ্ধা বলল যে বাবা যত করে ততই করি। আমরা মহিলারা তাই করে, কিন্তু বাবা যত বলে তাই করে, স্বামী যত বলে তাই করে। সব দিক দিয়ে আজ গোলামি রয়েছি। তা ভোগ বিলাসের যে বস্তু মনে করেছে, সেটা কি করল গৌতম বুদ্ধা, কি সমানতার আত্মসমানতা এবং স্বাভিমানের আন্দোলন বুদ্ধাকালের যে নারী সমাজ ছিল তাদের কাছে সেই কথাগুলো পৌঁছে দিল। কারণ অমরুপালি একা শুনতে ভালো লাগছিল না, একা এক মহিলা দিতে হবে না। তো সেই জন্য অমরুপালি বলল যে বুদ্ধা, আপনি যে বলছেন আত্মস্বাভিমানের কথা বলছেন, তাহলে আমি একা শুনলে হবে না, আমার সমাজে যে মহিলা রয়েছে, আমার গ্রামে, সেখানে আপনি যান,
এবং আমাদের একসাথে আমাদেরকে যে আপনি আত্মস্বাভিমানের যে আন্দোলন চালানোর কথা বলছেন সেটা আপনি আমাদের মহিলাদেরকে বলুন। তো সেইভাবে আত্মস্বাভিমান এবং সমানতার যে আন্দোলন তারা বুদ্ধা বলল যে তোমরা এখন বুঝে গেলে যে আত্মস্বাভিমান এবং সমানতার যে আন্দোলন চালাচ্ছি, তো তোমরা যে সমাজ রয়েছে সমাজের কাছে যাও এবং সমাজকে বলো। তো সমাজ কি করলো? গালিগালাজ দিল। তো যখন বুদ্ধার কাছে ফিরে আসলো, তাহলে বুদ্ধাকে বলল যে তোমার সমাজের লোক আমাদেরকে গালিগালাজ দিল। তো বুদ্ধা বলল সমানতা চাও? হ্যাঁ। তারপরে আরো যাও, কারণ তোমাকে তো গালি দিয়েছে, মারেনি, মারপিট করেনি। আবার গেল সমাজের কাছে। যখন সমাজে গেল, আবার বিচারধারা দেওয়ার সময় তাদেরকে মারপিট করা হলো। আবার বুদ্ধার কাছে আসলো, বুদ্ধাকে বলল যে আপনার সমাজের লোক আমাদেরকে মারধর করেছে, মারপিট করেছে। তো আবার সেই কথা জিজ্ঞাসা করলো যে তোমরা সমানতা চাও, আত্মস্বাভিমান চাও? তো বললো হ্যাঁ। আবার যাও। আবার গেল, আবার তাদেরকে মারা হলো, কেউ বেঁচে ফিরলো। তারা কি করেছিল? আমাদের ক্রান্তির আন্দোলন চালিয়েছিল। আর ক্রান্তির আন্দোলন চালিয়েছে বলেই আমাদের সমাজের মহিলা, এসসি এসটি ওবিসি মাইনরিটি যারা ধর্ম পরিবর্তিত রয়েছে, খ্রিস্টান, জৈন, শিখ, বুদ্ধিস্ট, তারা এখন আজাদি পেয়েছে। আর সেই কালে আমাদের মহিলাদের এত রেপ বালাৎকার হতো না, এখন যে আজাদ ভারতে হচ্ছে। আমরা জানি 1947 সালে 15 আগস্ট আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি। আমাদের স্বাধীন ভারতে এটা হচ্ছে, তাহলে ভাবুন যে ঘটনাগুলো আজাদ ভারতের আগে হয়নি, এখন আজাদ ভারতে সেই ঘটনাগুলো হচ্ছে। তাহলে কি ভয়ানক পরিস্থিতি চলে আসছে। আমরা যদি সংঘর্ষ না করি, লড়াই না করি, তাহলে আমাদের যে জেনারেশন রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা কি করবে? আমরা যদি মরেও যাই, আমাদের ছবিতে তারা কি করবে? থুতু ফেলবে, জুতোর মালা দিবে। কারণ আমরা যদি সংঘর্ষ লড়াই করতে করতে যদি মরি, তাহলে আমাদের লড়াই করতে করতে যদি আমরা আজাদি পেয়ে যাই, তাহলে আমরা আজাদির ফলটা ভোগ করব। আর যদি মরেও যাই, তাহলে আমরা যে লড়াই করেছি সেই লড়াইয়ের ইতিহাস কি আমাদের জেনারেশন পড়বে। আর যদি না মরি, লড়াই যদি না করি, তাহলে জুতোর মালায় গলায় দিবে। তাহলে দুই দিকে আমাদের প্রফিট রয়েছে। আমরা যদি সংঘর্ষ করতে করতে যে আজাদি যদি আমরা পাই, তাহলে আমরাও ভোগ করব, আমাদের জেনারেশনটাও ভোগ করবে। আর আজাদির লড়াই লড়তে লড়তে আমরা যদি মরে যাই, তাহলে আমরা সেই বেনিফিটটা পাবো কি করে? আমাদের ইতিহাস পড়বে, প্লাস আমাদের যে ফটোগুলো থাকবে সেটার মধ্যে ফুলের মালা চড়বে, জুতোর মালা না। তো এখন আপনাদেরকে ডিসাইড করতে হবে আমরা কি চাই, জুতোর মালা না ফুলের মালা। কারণ আমাদের যে সমস্যা, যে দেশ যে সমস্যাতে রয়েছে, সেটা আমাদের মাথায় রেখে সেটা আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করতে হবে। কারণ একমাত্র এই পথ হচ্ছে রাষ্ট্রব্যাপী সংগঠন। রাষ্ট্রব্যাপী সংগঠন ছাড়া আমাদের সমস্যার সমাধান নেই। রাষ্ট্রব্যাপী যে সংগঠন রয়েছে, তাহলে সেই সংগঠন কিরকম সংগঠন হতে হবে?
কিরকম সংগঠন হতে হবে? রাষ্ট্রব্যাপী সংগঠন। আমরা যদি গলিতে, জেলাতে, ব্লকে বা রাজ্যের আধারে যদি আমরা যদি সমস্যা এই আধারে যদি আমরা সংগঠন যদি নির্মাণ করি, তাহলে কি হবে? আমাদের সমস্যার সমাধান হবে না। আমরা সেই সংগঠনে যাব না। আমাদের দেখতে হবে যে সত্য কোনটা, মিথ্যা কোনটা, এবং কোনটা আমাদের রাষ্ট্রব্যাপী সংগঠন, কোনটা রাষ্ট্র লেভেলে চলছে, সেটা আমাদের দেখতে হবে। রাষ্ট্রব্যাপী সংগঠনে যদি আমরা লড়াই করি, তাহলে আমাদের আজাদির আর বেশি দিন নেই। আর আমরা যদি গলির আধারে, জেলার আধারে, ব্লক স্তরে এবং রাজ্যের স্তরে যদি আমরা যদি লড়াই করি, সংগঠন বানাই, তাহলে আমাদের তাহলে সংগঠনে আমাদের 5 জিনিস খরচা হয়। 5 জিনিসের প্রয়োজন রয়েছে। সেটা কি? 1 সময় রয়েছে, 2 বুদ্ধি, তারপরে হুনার, পরিশ্রম এবং পয়সা। কারণ সমস্যা তো আমাদের। আম্বানি, মোদি, আডবাণী ওরা এসে আমাদের সাহায্য করবে? আমাদের সমস্যাকে সমাধান করবে না। তাহলে আমাদের সমাজ যেটা দিয়েছে, তাহলে আমাদেরও উচিত যে আমার সমাজ থেকে যেটা আমি পেয়ে